নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা ভালো আছেন। আমিও আছি ভালো। আমার ছোট্ট কুটির চ্যানেলের আরও একটি ভ্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। সকলকে জানাই সুপ্রভাত। আর এখন বাজে প্রায় সকাল 9টা। আজকে একটু বেলাই হয়ে গেছে, আসলে শরীরটা কটা দিন ধরে ভালো নয় বলে তার জন্য একটু দেরি করেই উঠলাম ঘুম থেকে। যেমন শরীর ভালো নেই তেমন মনটাও ভালো নেই। জানেনই তো দেশের কি পরিস্থিতি, কি হচ্ছে এই দেশে। জানি না কোন দিকে যাবে ব্যাপারটা, কি হবে শেষ পর্যন্ত। সবাই একটা আশার আলো নিয়ে বসে আছে যে কবে একটা আশার আলো পাবে সবাই। জানি না ভগবান কি চাইছেন এবং কি করবেন, একমাত্র সেই ভগবানই জানে। তো সবাই একটু আশায় বসে আছে যে যেটা হবে ভালোই হবে। তো যাই হোক, সেই সমস্ত কথা আমি আর বলবো না। দেখতেই পাচ্ছেন সকালবেলা ঘুম থেকে উঠেই আমার সকালবেলা যা যা রুটিন থাকে সেগুলো করে নিয়ে সোজা চলে এসেছি আমি ঘরটা ঝাড় দিতে। তো ঘরটা ঝাড় দিয়ে আমার সমস্ত জামাকাপড় যেগুলো এলোমেলো হয়ে রয়েছে সেগুলো আমি এখন গোছাবো। প্রচুর জামাকাপড় এলোমেলো হয়ে রয়েছে, জানেনই তো যে কটা দিন ধরে শরীরটা খারাপ। আর জন্মদিন বাড়ি থেকে এসে সেই জামাকাপড় গুছানোই হয়নি সেভাবে ঠিক মতো, সবটা এলোমেলো হয়ে রয়েছে। কোনো রকম বিছানাটা গুছিয়ে নিলাম, দিয়ে এখন সেই শাড়ি টাড়িগুলো সবটা গুছাবো। শাড়িটা আমি ওপরে মেলে দিয়ে এসেছিলাম যে একটু রোদ পাক তারপরে আলমারিতে তুলবো, তো পুরোটা খুলেই মেলে দিয়ে এসেছিলাম। তো এইবার সবটা গুছিয়ে নেব, শাড়িটা গুছিয়ে নিয়ে আলমারিতে তুলে ফেলবো। আর জানেন তো দিন দিন না মোটা হচ্ছি না রোগা হচ্ছে সে ভগবানই জানে। কোনো ব্লাউজ এখন আর আমার হচ্ছে না, আর সবাই বলছে এরপরে আর হবেও না। এই শাড়িটা আমাকে আমার হাজব্যান্ড গিফট করেছিল। তো এই শাড়িটা গিফট করার একটা ব্যাপার ছিল। তখন আমাদের যেহেতু লাভ ম্যারেজ, তো তখন আমরা যখন দেখা করতে যেতাম, তো সেই সময় আমার এরকম ফোন ঘাঁটতে ঘাঁটতে এই শাড়িটা খুব পছন্দ হয়ে যায়। তো তখনই অনলাইন থেকে আমি বলি যে আমি এই শাড়িটা নেব। তো তখন ও বললো আমি টাকাটা দেবো খুনি, তুমি নিয়ে নাও। তো সেই সময় সেই শাড়িটা তখন আর পরা হয়নি, কিনেছিলাম আমরা সরস্বতী পুজোয় পরবো ঘুরবো বলে। তো তার আগেই আমাদের বিয়ে হয়ে গিয়েছিল। তো তার জন্য এই শাড়িটা আমরা আর তো সেই সময় ভাঙিনি, একেবারে সেই সরস্বতী পুজোয় আমি ভেঙেছিলাম। তো ভাঙার পরে এই শাড়িটা পরে প্রথম আমি ওর সাথেই ঘুরতে গিয়েছিলাম। তো এই ব্লাউজ পিসটা সেই তখন বানানো, আজকে 3 বছর আগের বানানো। তো এখন আর সেটা আর হচ্ছে না। তো আগের দিন যেহেতু আমি সেই জন্মদিন বাড়িতে গেছিলাম, তো বার্থডে পার্টিতে যাওয়ার আগে এই শাড়িটা বের করে আমি ব্লাউজটাও বের করেছিলাম। যখন আমি পরি তখন দেখছি আমার আর হচ্ছে না গায়ে। তো ভাবলাম সেলাইটা অনেকটাই আছে, তো ভাবলাম সেটা খুলে আবার ঠিক করতে হবে। এইটা তো আর বাড়িতে ঠিক করতে পারবো না, সে আমাকে টেলারের কাছে দিয়েই তারপরে ঠিক করাতে হবে। তো এরকম প্রচুর বানানো ব্লাউজ আছে জানেন তো, সেগুলো সব আমার ঠিক করা লাগবে। সবটা যেহেতু আগের ফিটিংস হিসেবে সবটা বানানো, তো সেগুলো আর এখন যেহেতু হচ্ছে না, তার মানে পরবর্তীকালেও আর হবে না। তো তার জন্য সেই আশা করে লাভ নেই। আর সামনে যেহেতু পুজো টুজো আসছে, যদি আমি এক্সচেঞ্জ করে কোনো ব্লাউজ পরি তখন আর সেগুলোও হবে না। ব্লাউজ বলছি কি, আমার চুড়িদারও হচ্ছে না গায়ে। তো সেগুলো সব আমাকে সবটা খুলে আবার সব নতুন করে ফিটিংস করতে হচ্ছে। তো এই একটা ঝামেলার ব্যাপার রয়ে গেল। দেখতে পাচ্ছেন সকালবেলা ওগুলো সমস্তটা গুছিয়ে নিয়ে আমি ওপরে মেলতে চলে এসেছিলাম। কিছু জামাকাপড় কেচে দিয়েছিলাম, তো সেই জামাকাপড় কটাই মেলতে এসেছিলাম। তো টাউজগুলো যেগুলো পরে গিয়েছিলাম ওই বাড়িতে, তো সেগুলো সব ধুয়ে দিলাম। আর আকাশটা দেখতে পাচ্ছেন কি সুন্দর, আজকে ঝলমলে রোদ, দেখেও ভালো লাগছে। আর এদিকে আমি একটু রান্নাঘরে চলে আসলাম, মা একটু গেছে দোকানে। তো আমি মাকে বললাম মা আমাকে ডিম এনে দাও, আর কালকের ভাত আছে। তো মা বললো কালকের ভাতটা কি করি বলতো। আমি বললাম যে থাক, এই ভাত আমি ভাত ভাজা করছি, ভাত ভাজা করে খেয়ে নেবো। তো তার জন্য চলে এসেছি রান্নাঘরে। মাকে বললাম মা আমি যেহেতু ভাত ভাজা খাবো বলেছি, তো মা এদিকে আলু আর পেঁয়াজ লঙ্কা সব কেটে রেখে দিয়েছে, আর মাকে বলেছি ডিম নিয়ে আসতে। তো মা সেই ডিমটাই আনতে গেছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দেওয়ার পরে তেলটাও দিয়ে দেবো। তো তেলটা দিয়ে দেওয়ার পর লাস্টে এবার আলুটা ভেজে নেব, কারণ আলুটা তো ডিমের সাথে ভাজলে হবে না। ওর জন্য আগে আলুটা ভেজে নেব, তারপরে আলুটা তুলে নিয়ে ডিমটা ভেজে নেব। তো তাই করেই করি।
আর আমি না এর মধ্যে একটা জিনিস করি, ওই ভাত ভাজার সঙ্গে সঙ্গে যদি বাড়িতে লেবু থাকে আপনারাও করবেন, দেখবেন টেস্ট হয় খুব সুন্দর ভাত ভাজায়। লেবু থাকলে দুটো লেবু চিপে দেবেন, দু ফালি লেবু চিপে দিলে তখন দেখবেন টেস্টটাই একদম ভাত ভাজার অন্যরকম হয়ে যায়। তো সেই রকমই করি। আর ভাত ভাজা আমরা খুব একটা খাই না, হঠাৎ হঠাৎ যখন মন হয় তখনই খাই। রান্না করতে মোটামুটি আমার ভালোই লাগে, খারাপ লাগে না। মানে নতুন নতুন যেরকম রান্না হয়, যেরকম ভালো ভালো কিছু রান্না, পকোড়া, চিকেন পকোড়া, তারপরে এইরকম ভাত ভাজা, তারপরে আরও যে সমস্ত ভালো ভালো রান্না, সেগুলো শিখতে আমার খুব ভালোই লাগে। আমি মোটামুটি ফাস্ট ফুডের রান্নাগুলো বেশি করি বাড়িতে, যেহেতু বাইরের খাবার বেশি কারোর ভালো লাগে না খেতে, তো আমরা বাইরের খাবারটা একটু কমই খাই। আমি যত পারি তত বাড়িতেই রান্না করে খাই। অনেকে আছে যেরকম চাউমিনটা বাইরে থেকে নিয়ে আসে, তো আমি বাইরে থেকে চাউমিন নিয়ে আসা পছন্দ করি না। আমার বাইরের চাউমিন খেতে ভালোই লাগে না। চাউমিন বলুন, এগরোল বলুন, এখন কটা দিন ধরে রিসেন্ট এখন আবার দেখছি না এগরোলের প্রতি একটা ভালোবাসা এসেছে, কিন্তু এগরোলটা না খুব একটা আগে ভালো খেতাম না। তো যেহেতু এগরোলটা ভালো খেতাম না, তো সেহেতু আমাদের বাড়িতে সেভাবে এগরোল আনেও না কেউ। আমরা এগরোল খাই যখন আমরা মেলা টেলা কোথাও ঘুরতে যাই, তখনই একমাত্র এগরোলটা খাওয়া হয়, তাছাড়া খাওয়া হয় না। তো এদিকে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে নিয়েছি, দিয়ে আলুটা ভেজে নিলাম। ভাবলাম আলুটা দিয়ে দেবো, তারপরে ভাবছি না, একবারে পেঁয়াজ আলু লঙ্কা টঙ্কা সব ভেজে নিই, তারপরে ডিমটা এর মধ্যে দিয়ে দেবো, ভালো করে ঢেকে ঢেকে ভেজে নেব। আমি ঢেকে ভাজি, তার কারণ হচ্ছে আলুগুলো না কাঁচা থেকে যায়, তো তার জন্য ঢেকে ভাজলে কি হয়, আলুটা ভেতরটা থেকে সেদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়, তারপরে ডিমটা দিয়ে দিই। তো দেখুন আমি ঢাকা দিয়ে দিয়েছি, এবার ঢাকনাটা তুলে দেবো, দেখবো যে আলুটা নরম হয়েছে কিনা। আমার বরমশাইও আমার এই হাতের ভাত ভাজা খেতেও খুব ভালোবাসে। তো শুধু বরমশাই না, আমার ননদও খুব ভালোবাসে খেতে। তো বলে আমি নাকি ভাত ভাজাটা ভালোই করি। তো আমি তো জানি না যে কেমন করি, আমার মুখে ভালোই লাগে, মানে নিজের বললে লোকে বলবে যে দেখো নিজের সুনাম নিজে করছি, কিন্তু সেটা নয়, যেটা ভালো সেটা তো ভালো বলতেই হবে। আপনারা তো জানেনই রান্না আমি খুব একটা করি না, আর পারি না যে তা না, সমস্ত রান্নাই আমি করতে পারি। যখন আমার শাশুড়ি মা অসুস্থ থাকেন বা আমার শাশুড়ি মা যখন বাড়ি থাকেন না, তখন আমি রান্নাটা করি। তো রান্না করতে মোটামুটি খারাপ লাগে না, ভালোই লাগে, মোটামুটি ঠিক আছে। কিন্তু অনেকের যেরকম রান্নার প্রতি একটা ভালো লাগা, রোজ রান্না করতে ভালো লাগে, নতুন নতুন রান্না করতে ভালো লাগে। হ্যাঁ, আমার আবার নতুন নতুন রান্না করতেও ভালো লাগে, কিন্তু রোজ রান্না করতে কি আর কারোর ভালো লাগে? যারা রান্না করে না তাদেরই একমাত্র আসলে অভ্যেসটা থেকে যায়। আর তাই আমার শাশুড়ি মা বলেন যে আজ না হোক কাল থেকে সংসারের হালটা ধরতেই হবে। সে তো অবশ্যই, দেখুন আজ না হয় আমার শাশুড়ি মা রান্না করে খাওয়াচ্ছেন, সংসারটা নিজে চালাচ্ছেন, সংসারটা নিজে দেখছেন, যেহেতু তার সংসারে আমি যেহেতু একজন বাড়তি লোক বলা যায় না, কারণ উনিও এককালে এরকমই ছিলেন, ওনারও শাশুড়ি মা ছিলেন, তো ওনার শাশুড়ি মাও হয়তো তাকে রান্না করে খাওয়াতেন। বা আমি যেহেতু যেরকম গল্প শুনেছি আমার শাশুড়ি মার কাছে, যে আমার শাশুড়ি মা কখনোই তার শাশুড়ি মা তাকে রান্না করে খাওয়ায়নি, সারাটা জীবন আমার শাশুড়ি মার নাকি রান্না করেই খেতে হয়েছে। তো সেই গল্প আমার শাশুড়ি মা আমার সাথে মাঝে মাঝেই করেন। তো আমার শাশুড়ি মার সাথে আমার না সবসময় বেশ একটা গল্প করার ব্যাপারটা খুব থাকে। আমি আর আমার শাশুড়ি মা খুব গল্প করতে ভালোবাসি, দুজন মিলে যখনই সময় পাই। বিকেলবেলাটা যেহেতু আমরা ফাঁকা থাকি, যেটুকু টিভি দেখি, আমরা বেশি টিভিও দেখি না, যেটুকু টিভি দেখি, তারপরে যখন টিভি দেখা শেষ হয়ে যায়, যখন মনে হয় ভালো লাগছে না, তখন আমরা দুজনে গল্প করি। তো আমার শাশুড়ি মা বসে বসে আমার সঙ্গে গল্প করবে, আমি গল্প করব। তো আমার শাশুড়ি মায়ের গল্প শুনতে আমার বেশ ভালোই লাগে, মাঝে মাঝে আমার শাশুড়ি মার গল্পগুলো শুনি, আমার খারাপ লাগে না, ভালোই লাগে। তো দেখতেই পাচ্ছেন এদিকে আমার ভাত ভাজা কমপ্লিট হয়ে গেছে, একটু লেবু দিয়ে দিয়েছিলাম, তো সেটা আর আপনাদের দেখালাম না, তো ভিডিও করতে আসলে ভুলে গিয়েছি। তারপরে চলে এসেছি খেতে, আসলে আজকে বেলা হয়ে গেছে, তো প্রায় আজকে 11টার মতো বেজে গেছে। তো সকালের খাবারটা খেয়ে নিই, খুব খিদে পেয়েছে আমার। তো
তো মা বলে যে এই সময় নাকি খালি পেটে থাকতে নেই, তো মা সবার আগে আমাকে দিয়েছে। তারপরে দেখুন দুপুরবেলা চলে এসেছি, সারাদিনে আজ আর ভিডিও করতে পারিনি, স্নান ধান করে তারপরে চলে এসেছি। এদিকে মাকে বলেছিলাম মা আজকে আমার খুব পটলের খেতে ইচ্ছে করছে, পটল পোস্ত খেতে ইচ্ছে করছে। তো মা বলল যে ঠিক আছে আমি পটল পোস্ত তোর জন্য করছি। তো মা আবার আমার জন্য পটল পোস্ত করেছেন। তারপরে আবার হচ্ছে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, সে চিংড়ি মাছের মা একটা বড়া করে, খুব সুন্দর লাগে খেতে। তো সেই চিংড়ি মাছের বড়া করেছিল, সেই বড়া আর কুমড়ো ফুলের বড়া, সেগুলো দিয়ে আমি ভাত খেয়েছি আজকে অনেক দিন পরে তৃপ্তি করে ভাত খেয়েছি। তারপরে দেখুন চলে এসেছি, এখন বাজে প্রায় বিকেল 5:30টার মতো। আর আমি এক জায়গায় যাব, তার জন্য আজকে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে গেছি, 5টার সময় ঘুম থেকে উঠেছি। আর একটু রেডি হয়েই মধ্য কথা আমি ছাদে এসে আপনাদের দেখাচ্ছি যে এখনও কত সুন্দর রোদ আছে। তো এদিকে আমি আর আমার শ্বশুরমশাই এক জায়গায় যাচ্ছি, এক জায়গায় বলতে আমার জায়ের বাড়িতে যাচ্ছি, আমার ভাসুরের বাড়িতে যাচ্ছি। তো অনেক দিন পরে আমাকে অনেকবার বলেছিল যাওয়ার কথা, তো সেভাবে যাওয়াই হয় না তার বাড়িতে। পাশেই জায়ের বাড়ি, মানে এই পাড়া আর ও পাড়া ডিফারেন্স। তো আমার শ্বশুর বললেন যে চলো আমি দিয়ে আসছি, তোর একা যেতে হবে না। তো তার জন্য আমি আবার আমার শ্বশুরমশাইকে নিয়ে আসলাম। তো এদিকে দেখো, এটা হচ্ছে আমার জায়ের ছোটো মেয়ে, মানে এটা আমার ভাসুরের ছোটো মেয়ে। আর বড়ো মেয়েটাও আছে, বড়ো মেয়েটা খুব দুষ্টু জানেন তো, এত পরিমাণে দুষ্টু, ওর মা তো পাগল হয়ে যায়। দেখতেই পাচ্ছেন দেয়ালের অবস্থাটা, দেয়ালটাকে আপনারা ইগনোর করুন, কারণ দেয়ালটার যে অবস্থা করেছে ও, এটা ওর ছোটো বোনের কাজ নয়, এটা ওর বড় দিদিরই কাজ। এটা আমি যখন 3 বছর আমার তো বিয়ে হয়েছে 3 বছর, আজকে 3 বছর ধরে ওদের বাড়িতে এরকম ক্রিয়েটিভিটি দেখি আমি বাড়িতে আসলে। তো অনেক রকম অনেক কিছু করে, সেগুলো যদি আমি আবারও কখনো আসি সেগুলো দেখাবো। এই যে তার বড় মেয়ে প্রচণ্ড পরিমাণে দুষ্টু, আর তার ছোটো মেয়েটা একেবারেই উল্টো। তো ছোটো মেয়েটা একেবারেই শান্ত, দেখুন একটা কথাও বলবে না, চুপ করে থাকবে, মিচকি মিচকি হাসবে, খুব ভাল লাগে আমার ওকে। আর মধ্যে কথা ওকে দেখতে আসাটাই আমার হচ্ছে ওকে দেখতে আসা, আমার ওকে এত ভালো লাগে। ওর মা ওকে দেখুন বেঁধে রেখে দিয়েছে, কারণ খাট থেকে নাকি 2-3বার পড়ে গিয়েছিল। তো অনেকের খারাপ লাগতে পারে, অনেকের খারাপ লাগে যে কেন বেঁধে রাখা হয়, কিন্তু বেঁধে রাখাটা খারাপ নয় জানেন তো। অনেকে ভাবে যে বেঁধে রাখে, আমি আবার ওকে বলছি যে তুই এবার এটা একটু খুলে দে। তো আমি আমার জায়ের সঙ্গে তুই তাকারি করেই কথা বলি, তো অনেকের খারাপ লাগতেই পারে যে কেন আমি তুই তাকারি করে কথা বলি। আমাকে অনেকেই বলেছে যে দেখো তুই তাকারি করে বলবি না, তোর থেকে অনেক বড় হয়। হ্যাঁ বড় হয়, কিন্তু আসলে কিন্তু অভ্যেসটা হয়ে গেছে, তো ওর আর আমার একসঙ্গে গল্প করতে করতে সেই তুইটাই বেরিয়ে আসে, আর তুমিটা কিছুতেই আমি অনেকবার চেষ্টা করি তুমিটা বেরোয় না। তো অনেক দিন পরে আমাকে জিজ্ঞেস করছিলো যে তুই কী খাবি আমাকে বল। তো আমি বাড়ি থেকে ওকে বলেই এসেছিলাম আমি গেলে কিন্তু তোর হাতের আলু পরোটা খাবো। তা আলুর পরোটাটাও এত সুন্দর করে বানিয়েছিল, আলুর পরোটার দই জানেন তো, টক দই দিয়ে আমি আলুর পরোটা আগে কখনও খাইনি। তো এই ফার্স্ট টাইম আমি টক দই দিয়ে আলুর পরোটা খাচ্ছি, এত সুন্দর টেস্ট হয়েছে খেতে। আমি দুই যা যখন এক জায়গায় হই তখন প্রচুর গল্প হয় আমাদের মধ্যে, মনেই হয় না যে আমরা দুই যা, তো মনে হয় যেন আমরা হচ্ছে দুই বোন, এরকম একটা মনে হয়। তো আমরা খুব গল্প করি। আর এদিকে দেখো এ হচ্ছে সারা দুনিয়ায় কোথায় কোনা খুঁজছি আছে সেখানে ঢুকবে। প্রথমে তো চেয়ারের নিচে ঢুকলো, তারপরে খাটের নিচে ঢুকলো। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। শুভরাত্রি।